10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের বাংলা প্রথম পত্রের এই ক্লাসটিতে আমি ফারহান সাকিব তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই ক্লাসে মাইকেল মধুসূদন দত্তের লেখা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা পড়ব। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা একদিকে যেমন ভর্তি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, আবার অন্যদিকে কবিতাটায় বেশ কিছু অপ্রচলিত শব্দ প্রয়োগ করার কারণে কবিতাটা আমাদের অনেকের কাছে বেশ খানিকটা খটমটে মনে হয়। আজকে তাহলে এই ক্লাসে আমরা চেষ্টা করব কবিতাটা সহজ করে বুঝতে। আমরা কবিতাটার গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলো জানবো, আমরা জেনে নিব এই কবিতার কোন কোন তথ্যগুলো ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই কবিতা থেকে বিগত বছরে যে প্রশ্ন এসেছে সেগুলো সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা কবি পরিচিতি সম্পর্কে জানব। কবিতাটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, যেটি আমরা আগেই জানি। তার জন্ম হয়েছে 1824 সালের 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে। তার বাবার নাম রাজনারায়ণ দত্ত এবং মায়ের নাম জাহ্নবী দেবী। মধুসূদন 1833 সালে কলকাতার হিন্দু কলেজের 7ম শ্রেণীতে ভর্তি হন। মধুসূদন পূর্ব হাজার বছরের বাংলা কবিতার ছন্দ ছিল পয়ার। কেমন ছন্দ ছিল এই পয়ার? এটা এমন একটা ছন্দ যেখানে কবিতার একটা পংক্তির সাথে আরেকটা পংক্তি মিলতে হতো, অর্থাৎ আমরা সচরাচর যে ধরনের কবিতা বাংলায় দেখে থাকি তেমন ছন্দ ছিল পয়ার। কিন্তু পরবর্তীতে মধুসূদন তার কাব্য প্রতিভার মাধ্যমে এই যে রীতিনীতি সেটিকে একেবারে ভেঙে দিলেন, অর্থাৎ প্রথম চরণের সাথে দ্বিতীয় চরণের মিল রক্ষা করেননি বলেই তার প্রবর্তিত ছন্দকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ। তবে এই অমিত্রাক্ষর ছন্দ মূলত অক্ষরবৃত্ত ছন্দেরই একটা নতুন রূপ এবং তার শ্রেষ্ঠতম কীর্তি অর্থাৎ মেঘনাদ বধ কাব্যে তিনি এই ছন্দের সফল প্রয়োগ ঘটিয়েছেন। বাংলায় চতুর্দশপদী কবিতা বা সনেটেরও প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা নাটকের উদ্ভব যুগের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার এই মাইকেল মধুসূদন দত্ত। আধুনিক নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী ও কৃষ্ণকুমারী এবং প্রহসন একেই কি বলে সভ্যতা ও বুড়শালিকের ঘাড়েরও, এগুলো হচ্ছে তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। তার কাব্যগ্রন্থ হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী। মাইকেল মধুসূদন দত্ত 1873 সালের 29 জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। আশা করি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কিত যেই তথ্যগুলো ভর্তি পরীক্ষার জন্য জানা আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ ছিল সেগুলো আমরা জানতে পেরেছি। তারপর আমরা একটু পাঠ পরিচিতি সম্পর্কে জানি, অর্থাৎ আমরা জেনে নেই যে এই কবিতাটাতে কি বলা হয়েছে। প্রথমেই আমরা একটু উৎস সম্পর্কে জানি, কবিতাটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ এই কাব্যাংশটি বা এই কবিতার অংশটুকু মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের বধ নামক 6ষ্ঠ সর্গ থেকে বা 6ষ্ঠ অংশ থেকে সংকলন করা হয়েছে। সর্বমোট 9টি স্বর্গে এই মেঘনাদ বধ কাব্যটি বিন্যস্ত। সেখানে 6ষ্ঠ যে স্বর্গ বা 6ষ্ঠ যে অংশটি রয়েছে সেখানে লক্ষণের হাতে অন্যায় যুদ্ধে মৃত্যু ঘটে অসম সাহসী বীর মেঘনাদের। আমরা যদি যে কোনো লেখা বা রচনা বা সাহিত্য দেখি, সব জায়গায় প্রায় আমরা দেখতে পাবো যে লক্ষণকে দেখানো হচ্ছে হিরো এবং মেঘনাদকে দেখানো হচ্ছে ভিলেন হিসেবে, অথচ মেঘনাদ বধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত বিপরীত একটি চিত্র তুলে ধরেছেন। আমরা যখন আস্তে আস্তে আরো সামনে এগোবো আমাদের কাছে পুরো ব্যাপারটাই স্পষ্ট হবে। রামচন্দ্র কর্তৃক দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা আক্রান্ত হলে রাজা রাবণ শত্রুর উপর্যুপরি দৈব কৌশলের কাছে রীতিমতো অসহায় হয়ে পড়েন। ভাই কুম্ভকর্ণ এবং ছেলে বীরবাহুর মৃত্যুর পর মেঘনাদকে অর্থাৎ সেই অসম সাহসী মেঘনাদকে তার বাবা রাবণ পরবর্তী দিনে অনুষ্ঠিত মহাযুদ্ধের সেনাপতি হিসেবে বরণ করে নেন। যুদ্ধজয় নিশ্চিত করার জন্য মেঘনাদ যুদ্ধযাত্রার আগেই
নিকুম্ভিলা যজ্ঞাগারে। কোথায়? নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্টদেবতা অগ্নিদেবের। কার পূজা করতে যায়? ইষ্টদেবতা অগ্নিদেবের পূজা করতে মনস্থির করে। কিন্তু মায়াদেবীর আনুকূল্যে এবং রাবণের অনুজ বিভীষণের সহায়তায়, অর্থাৎ রাবণের ছোট ভাই বিভীষণের সহায়তায় লক্ষণ শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশে সমর্থ হয়। তারপর কপট বা ভণ্ড লক্ষণ নিরস্ত্র কিংবা অস্ত্রহীন মেঘনাদের কাছে যুদ্ধ প্রার্থনা করলে মেঘনাদ বিস্ময় প্রকাশ করে। শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে লক্ষণের অনুপ্রবেশে যে মায়াবল আছে কিংবা এখানে যে একটা জাদুর প্রভাব আছে সেটি বুঝতে একটু দেরি হয় না মেঘনাদের। ইতোমধ্যেই লক্ষণ তলোয়ার কোষমুক্ত করে, অর্থাৎ তলোয়ারটা সে খুলে ধরে। এমন সময় মেঘনাদ যুদ্ধসাজ গ্রহণের জন্য সময় প্রার্থনা করে লক্ষণের কাছে, কিন্তু লক্ষণ তাকে সময় না দিয়ে আক্রমণ করে। এমন সময় অকস্মাৎ যজ্ঞাগারের প্রবেশদ্বারের দিকে চোখ পড়ে মেঘনাদের। সে দেখতে পায় বীর যোদ্ধা পিতৃব্য বিভীষণকে, অর্থাৎ তার চাচা বিভীষণকে সে দেখতে পায় এবং তখনই সে স্পষ্ট বুঝতে পারে তার চাচা তার সাথে প্রতারণা করেছে। তার চাচার সাহায্য সহযোগিতা নিয়েই লক্ষণ এই দুর্ভেদ্য দুর্গে প্রবেশ করতে পেরেছে। বিভীষণকে প্রত্যক্ষ করে বা লক্ষ্য করে দেশপ্রেমিক নিরস্ত্র মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে সেই নাটকীয় ভাষ্যই বিভীষণের প্রতি মেঘনাদ অংশে সংকলিত হয়েছে। এই অংশে মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে ঘৃণা। জ্ঞাতিত্ব অর্থাৎ আত্মীয়তা, ভ্রাতৃত্ব অর্থাৎ ভাইয়ের সাথে যে সম্পর্ক সেটি এবং জাতিসত্তার সংহতির গুরুত্বের কথা এই কবিতায় এখানে যেমন ব্যক্ত করা হয়েছে, তেমনি এর বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রকে অভিহিত করা হয়েছে নীচতা ও বর্বরতা হিসেবে। 19 শতকের বাংলা নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ সন্তান মাইকেল মধুসূদন দত্ত বাল্মীকি রামায়ণকে নবমূল্য বা নতুন একটি রূপ কিংবা নতুন একটি মূল্য দান করেছেন তার এই কাব্যে। অর্থাৎ তিনি একেবারে ভিন্ন একটি পার্সপেক্টিভ থেকে আমাদের কাছে এই কবিতাটি তুলে ধরেছেন, যাতে করে আমরা এতদিন পর্যন্ত যাকে হিরো মনে করতাম তাকে মনে হচ্ছে ভিলেন, আবার এতদিন যাকে ভিলেন মনে করতাম তাকে মনে হচ্ছে হিরো। মানব কেন্দ্রিকতায় রেনেসাঁস বা নবজাগরণের সংকেত। ওই নবজাগরণের প্রেরণাতেই রামায়ণের রাম লক্ষণ মধুসূদনের লেখনীতে হীন রূপে এবং রাক্ষসরাজ রাবণ ও তার পুত্র মেঘনাদ যাবতীয় মানবীয় গুণের ধারক রূপে উপস্থাপিত। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে এই কবিতাটিতে রেনেসাঁর একটি প্রভাব রয়েছে। রেনেসাঁ এমন একটি চিন্তা জাগতিক বিপ্লব যে বিপ্লবে যারা অংশ নিয়েছিল তাদের পরবর্তীতে শিল্পকর্মে দেখা গেছে একটা নির্দিষ্ট জিনিসকে অনেক বেশি গুরুত্ব দেওয়া, সেটা হচ্ছে মানব জীবন। অর্থাৎ এই যে একটি পৌরাণিক ঘটনা, এই যে একটি মিথোলজি, এই জায়গায় দেখা গেছে যে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মানুষের জীবনটা কিরকম সেখানে, মানুষের জীবনাচরণ কিরকম সেখানে। দেবতাদের আনুকূল্যপ্রাপ্ত রাম লক্ষণ নয়, পুরাণের রাক্ষসরাজ রাবণ এবং তার ছেলে মেঘনাদের প্রতি মধুসূদনের মমতা ও শ্রদ্ধা আমরা দেখতে পাই। বিভীষণের প্রতি মেঘনাদ এই কাব্যাংশটি 14 মাত্রার অমিল প্রবহমান জ্যোতিস্বাধীন কিংবা জ্যোতিচিহ্ন স্বাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তার মানে এখানে স্বাধীনভাবে জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়েছে। প্রথম পংক্তির সাথে বা প্রথম লাইনের সাথে দ্বিতীয় পংক্তির চরণান্তের কিংবা চরণের অন্তের অর্থাৎ চরণ কিংবা লাইনের শেষাংশের মিলহীনতার কারণে কিংবা অমিল থাকার কারণে এই ছন্দ অমিত্রাক্ষর ছন্দ নামে অনেক বেশি পরিচিত। এই কাব্যাংশের প্রতিটি পংক্তি 14 মাত্রায় এবং 8+6 মাত্রার দুটি পর্বে বিন্যস্ত।
লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে এখানে দুই পংক্তির চরণাত্মিক মিলনই কেবল পরিহার করা হয়নি, জ্যোতিপাত বা বিরাম চিহ্নের স্বাধীন ব্যবহার করা হয়েছে, যা বিষয় বা বক্তব্যের অর্থের অনুষঙ্গে। তার মানে যেটি আমরা একটু আগেই জানলাম, এখানে সচরাচর আমরা যে ধরনের বাংলা কবিতা দেখে পড়ে অভ্যস্ত, অর্থাৎ এক চরণের সাথে আরেক চরণের মিল থাকবে, সেই নিয়মটি মানা হয়নি। তার পাশাপাশি জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহারটিও এখানে অনেক বেশি স্বাধীনভাবে করা হয়েছে। এই কারণে ভাব প্রকাশের প্রবহমানতাও কাব্যাংশটির ছন্দের বিশেষ লক্ষণ হিসেবে বিবেচ্য। তার মানে এখানে জ্যোতিচিহ্ন সেরকমটি ভাবে ব্যবহার করা হয়েছে যেখানে যেরকমটি দরকার। এখন আমরা এই কবিতার খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আলোচনা করব। কবিতাটা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে বিভিন্ন অংশে বিভিন্ন জনকে বিভিন্ন নামে সম্বোধন করা হয়েছে। এই কারণে আমরা এই অংশটুকুতে সবার নামকে কিভাবে কিভাবে সম্বোধন করা হয়েছে সেটা একটু দেখে নেই। রামকে এই কবিতায় বিভিন্নভাবে সম্বোধন করা হয়েছে। অধম হিসেবে বলা হয়েছে তাকে, রাঘব বলা হয়েছে, অর্থাৎ রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান। লক্ষণকে বলা হয়েছে কীট, তস্কর, বনবাসী, সৌমিত্রী বা সুমিত্রার সন্তান। রাবণকে বলা হয়েছে রক্ষশ্রেষ্ঠ বা রাক্ষসকুলের শ্রেষ্ঠ। কুম্ভকর্ণকে বলা হয়েছে শুলিশ শম্ভুনিপ বা ত্রিশূলধারী দেবতা। বিভীষণকে বলা হয়েছে রক্ষরথী বা রক্ষকুলের বীর এবং রক্ষমণি। মেঘনাদকে অনেকগুলো সম্বোধনে সম্বোধিত করা হয়েছে। অরিন্দম বলা হয়েছে তাকে, অর্থাৎ শত্রুকে দমন করে যে। তাকে বলা হয়েছে বাসবত্রাস, অর্থাৎ যে কিনা দেবতাদের রাজা ইন্দ্রের ত্রাস। কেন? কারণ মেঘনাদ একবার দেবতাদের রাজা ইন্দ্রকে যুদ্ধে হারিয়েছে। তারপর তাকে বলা হয়েছে দাস। ধীমান বা জ্ঞানী, বীরেন্দ্র বলি বা শ্রেষ্ঠ বীর, রাবণী বা রাবণের ছেলে, রাবণ আত্মজ বা রাবণের ছেলে। তাহলে আমরা দেখে নিলাম যে রাম, লক্ষণ, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ ও মেঘনাদকে তাদের নিজস্ব নাম ব্যতীত আর কি কি বলে অভিহিত করা হয়েছে বা সম্বোধন করা হয়েছে। তারপর এখন আমরা কবিতাটা একটু দেখি। কবিতার গুরুত্বপূর্ণ যে ব্যাখ্যাগুলো আমাদেরকে ভর্তি পরীক্ষায় ভালো করতে সহায়তা করবে সেগুলো আমরা একটু জেনে নেই। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। অর্থাৎ এতক্ষণে অরিন্দম কিংবা শত্রুকে দমন করে যে সে বিষাদগ্রস্ত ভাবে বলছে যে জানি না কিভাবে লক্ষণ এসে এই রক্ষপুরে বা রাক্ষসপুরে প্রবেশ করেছে। হায় তাত, উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী। তার মানে এই অংশে মেঘনাদ তার চাচা কে বলছে যে নিকষা সতী তোমার জননী, তোমার সহোদর হচ্ছে রক্ষশ্রেষ্ঠ, কিংবা মেঘনাদ তার বাবার কথা বলছে। সুরিশ শম্ভুনিপ কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়ী, তার মানে ভাইয়ের ছেলে বাসব বিজয়ী। তার মানে এই অংশটিতে মূলত মেঘনাদ তার চাচাকে মনে করিয়ে দিচ্ছে যে তারা কত উচ্চ বংশীয় একটি জ্ঞাতিত্বের অংশ বা অন্তর্ভুক্ত। এরকম একজন উচ্চ বংশধারী হয়ে বা উচ্চ সম্মানের অধিকারী হয়ে সে কিভাবে এই কাজ করলো। নিজ গৃহপদ তাত বা চাচাকে বলছে দেখাও তস্করে বা চোরকে, চণ্ডালে বসাও আনি রাজার আলোয়, কিংবা এই কপট ভণ্ডকে রাজার ঘরে এনে তুমি বসাও, কিন্তু নাহি গঞ্জি তোমা, অর্থাৎ কিন্তু তারপরেও তোমাকে তিরস্কার করব না বা বকা দিব না। গুরুজন তুমি, পিতৃতুল্য। ছাড়ো দ্বার, যাব অস্ত্রাগারে। তার মানে তুমি এত খারাপ কাজ করা সত্ত্বেও যেহেতু তুমি গুরুজন বা বয়সে আমার চেয়ে বড়, কিংবা আমার চাচা, আমার বাবার ছোট ভাই, তাই তোমাকে আমি কোনো তিরস্কার করব না বা মন্দ কথা বলবো না। তার চেয়ে বরং তুমি দ্বার ছেড়ে দাঁড়াও, অর্থাৎ যে প্রবেশদ্বারটি রয়েছে, যে দরজা রয়েছে, সেটি ছেড়ে দাঁড়াও। আমি অস্ত্রাগারে যাব।
পাঠাইব রামানুজের সমন ভবনে। রামানুজ মানে হচ্ছে রামের অনুজ। কার সম্পর্কে কথাটি বলা হচ্ছে? কথাটি বলা হচ্ছে লক্ষণ সম্পর্কে। রামানুজকে কোথায় পাঠাবে সে? যদি অস্ত্রাগারে যেতে দেওয়া হয় মেঘনাদকে, সে রামানুজ বা লক্ষণকে সমন ভবনে পাঠাবে, অর্থাৎ জমের বাড়িতে পাঠাবে, জমালয়ে পাঠাবে। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। ভঞ্জিব শব্দটির অর্থ হচ্ছে দূর করব, আর আহবে শব্দটির অর্থ হচ্ছে যুদ্ধের মাধ্যমে। তার মানে রামানুজ কিংবা লক্ষণকে সমন ভবনে কিংবা জমের বাড়িতে পাঠিয়ে এই মেঘনাদ আজকে লঙ্কার যে কলঙ্ক সেটি দূর করবে। আশা করি এই অংশটি পরিষ্কার। তারপর উত্তরিলা বিভীষণ, তার মানে উত্তর দিল কে? বিভীষণ, যে কিনা মেঘনাদের চাচা এবং যার সাহায্যেই লক্ষণ এই যজ্ঞাগারে প্রবেশ করতে পেরেছে। বৃথা এ সাধনা ধীমান, তার মানে তোমার এই সাধনা একেবারে বৃথা। ধীমান শব্দটির অর্থ কি? অর্থ হচ্ছে জ্ঞানী। রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, রক্ষিতে অনুরোধ। তার মানে এই অংশে বিভীষণ বলছে যে সে হচ্ছে রাঘব দাস কিংবা রামের দাস। এ কারণেই রামের বিপক্ষে কাজ করাটা বিভীষণের প্রতি কিংবা পক্ষে সম্ভব ছিল না। অর্থাৎ লক্ষণের যে ভাই রাম, তার বিপক্ষে বা বিরুদ্ধে কাজ করা বিভীষণের পক্ষে সম্ভব ছিল না। এ কারণেই সে তার অনুরোধ রক্ষা করেছে। উত্তরিলা কিংবা উত্তর দিল কাতরে রাবণী, অর্থাৎ রাবণের পুত্র কিংবা মেঘনাদ। হে পিতৃব্য বা হে চাচা, তব বাক্যে ইচ্ছি মরিবারে, তার মানে তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে। রাঘবের দাস তুমি, কেমনে ও মুখে আনিলে এ কথা, তা কহতা দাসেরে। তার মানে শেষমেশ তুমি কিনা নিজেকে রামের দাস বলে পরিচয় দিলে, কিভাবে এই কথা তোমার মুখে আসলো সেটা আমাকে বলো বা দাসকে বলো। কিংবা মেঘনাদ তার কথা বলছে। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, তার মানে বিধাতা চাঁদকে যেমন নিশ্চল করে স্থাপন করেছে, তেমনি একটি উচ্চ অংশে বা উচ্চ একটি পর্যায়ে তারা নিজেদেরকে আসীন মনে করে এই রাক্ষসপুরের বীররা। এমন একটি অংশ থেকে কি করে ভূতলে শশী যান গড়াগড়ি, তার মানে চাঁদের অবস্থান যেমন অনেক উপরে, চাঁদ যেমন কখনো মাটিতে নেমে আসে না, তেমনটি তাদেরও অবস্থান বলে মেঘনাদ মনে করে। হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে। তার মানে এখানে রক্ষপুরের বীর হিসেবে বিভীষণকে অভিহিত করা হচ্ছে, আর বলা হচ্ছে তুমি যেই মহাকুলে বা তুমি যে মহান বংশে জন্মগ্রহণ করেছিলে সেটি তুমি কিভাবে ভুলে গেলে। ভুলে গিয়ে কিনা নিজেকে রামের দাস বলে পরিচয় দিচ্ছ, রামের পক্ষে যুদ্ধ করছো এবং নিজের জ্ঞাতিত্বের প্রতি প্রতারণা করছো। এমনই সব প্রশ্ন মেঘনাদ বিভীষণকে করছে। কে বা সে অধম রাম, স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, যায় কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে, শৈবাল দলের ধাম মৃগেন্দ্র কেশরী। আচ্ছা, এই অংশটুকুর অর্থ আমরা একটু বুঝি। এখানে বলা হচ্ছে পদ্মবনের যে স্বচ্ছ সরোবরের রাজহাঁস সে কি কখনো কাদা পানিতে যায়। তার মানে এখানে একটা বংশের আভিজাত্যের কথা বলা হচ্ছে। তার মানে বারবার মেঘনাদ তার চাচা বিভীষণকে বোঝানোর চেষ্টা করছে যে তাদের সাথে আসলে এই রাম কিংবা লক্ষণের একেবারেই বনিবনা হওয়ার কথা না। তারপর হে বীর কেশরী সম্ভসে শ্রীগালে মিত্রভাবে, বলা হচ্ছে মৃগেন্দ্র কেশরী কবে, হে বীর কেশরী সম্ভাসে শ্রীগালে মিত্রভাবে। তার মানে এই অংশে বোঝানো হচ্ছে যে সিংহ কখনো শ্রীগালকে বা শিয়ালকে মিত্র মনে করে না। অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিদিত অর্থাৎ অজানা নহে কিছু তোমার চরণে। তার মানে মেঘনাদ এখানে নিজেকে অজ্ঞদাস বলছে আর বিজ্ঞ বলছে তার চাচাকে। আর সে বলছে
কোনো কিছুই তো তোমার অজানা নয়। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্বোধে সংগ্রামে। তার মানে এখানে মেঘনাদ বলছে এই যে এতটাই তারা কপটার নিচ না হলে কি যুদ্ধনীতি বা যুদ্ধ কৌশলের যে একেবারে সাধারণ একটা নিয়ম রয়েছে যে শত্রুপক্ষ যখন অস্ত্র ধারণ করতে চায় তাকে সে অস্ত্রটি ধারণ করতে দেওয়া হয়, সেরকম সাধারণ নিয়মই যে লক্ষণ মানে না তার সাথে তোমার কিভাবে বনিবনা হয়। এ কারণে লক্ষণকে সে বলছে ক্ষুদ্রমতি নর কিংবা অত্যন্ত ন্যারো মাইন্ডেড তাকে বলছে। অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে, তার মানে কি? তার মানে অস্ত্রহীন যোদ্ধাকে সে কিভাবে সংগ্রামে বা যুদ্ধের প্রতি আহ্বান জানায়। কহ মহারথী, এ কি মহারথী প্রথা? তার মানে এটা কি বীরদের প্রথা বা বীরদের নিয়ম যে একজন নিরস্ত্র যোদ্ধাকে যুদ্ধের আহ্বান জানানো হচ্ছে? নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। তার মানে এই লঙ্কাপুরে এমন কেউ নেই যে কিনা এই কথাটি শুনে হাসবে না, যে তাকে লক্ষণ এসে কোনো ধরনের অস্ত্র ধারণ করার সুযোগ দেওয়া ছাড়াই যুদ্ধের প্রতি আহ্বান জানাচ্ছে। ছাড়ো পথ আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে, বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমিতি। তার মানে এই অংশে বলছে মেঘনাদ যে আমার রাস্তা ছেড়ে দাঁড়াও, আমি অস্ত্র নিয়ে আসি, তারপর দেখব কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমিতি। তার মানে সুমিত্রীর যে পুত্র সে তাকে কোন কুমতলবে হারায় সেটি সে আজকে দেখেই নিবে। দৈব দৈত্য নর রণে সচক্ষে দেখেছে রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। তার মানে মেঘনাদ তার যুদ্ধের যে অভিজ্ঞতা, তার যে বীরত্ব সেটির কথা বলছে। সে বলছে সে নানা রকম যুদ্ধে অবতীর্ণ হয়েছে, নানা রকম শত্রু সে দেখেছে, তাই এই সাধারণ একজন লক্ষণকে ভয় পাওয়ার মতো আসলে সে না। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলভে পশিল দম্ভী, আজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে। তার মানে সে বলছে, অর্থাৎ মেঘনাদ বলছে যে নিকুম্ভিলা যে যজ্ঞাগারটি রয়েছে সেখানে সুমিত্রার ছেলে লক্ষণ অর্থাৎ এই যে সৌমিত্রী সে এসে ঢুকে পড়েছে। এই নিকুম্ভিলা যজ্ঞাগারটা আসলে কি? এটা হচ্ছে মেঘনাদের পূজা করার একটা স্থান। এখানে সে এসেছিল মূলত পূজা করতে এবং বলাই বাহুল্য অস্ত্রহীন ভাবে। এখন এই জায়গাটাতে লক্ষণ দৈব বলে অর্থাৎ মায়াদেবীর আনুকূল্যে এবং মেঘনাদের চাচা বিভীষণের প্রতারণার সাহায্য নিয়ে বা আনুকূল্যে ঢুকে পড়েছে, কোনো ধরনের কোনো প্রতিরোধের সম্মুখীন না হয়ে। তো এমন একটা অহংকারী অবস্থার একেবারে মূলোৎপাটন করতে চাচ্ছে কে? মেঘনাদ। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী। তার মানে বলতে চাচ্ছে মেঘনাদ যে লক্ষণের কত বড় সাহস একটা বনবাসী হয়ে সে কিনা এই নিকুম্ভিলা যজ্ঞাগারে এসে পড়েছে। হে বিধাত, নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, প্রফুল্ল কমলে কীটবাস কহতাৎ সহিব কেমনে। তার মানে এখানে বলতে চাচ্ছে মেঘনাদ যে প্রফুল্ল কমলে কিংবা নন্দন কাননে এই ধরনের কীটবাস কিভাবে আসে বা এই ধরনের দুরাচারের দৈত্য কিভাবে এখানে আসে। অর্থাৎ এই যে তার যজ্ঞাগারটি রয়েছে সেটিকে সে পবিত্র মনে করছে। এমন একটি জায়গায় লক্ষণের মতো একজন কপট কিংবা ভণ্ড সে কিভাবে এসে পড়েছে এমনটি জানতে চাচ্ছে মেঘনাদ এবং বলছে তার চাচাকে কহতাৎ সহিব কেমনে। তার মানে এটা কি সহ্য করার মতো কোনো ব্যাপার? তারপর হেন অপমান আমি ভাতৃপুত্র তব, তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, মলিন বদনে লাজে উত্তরিলা রথি, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। আচ্ছা, এই অংশটা এবার একটু বোঝার চেষ্টা করি। হেন অপমান আমি ভাতৃপুত্র তব, তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। তার মানে এখানে বলা হচ্ছে যে মেঘনাদ তার
চাচা বিভীষণকে বলছে যে তুমি তো রক্ষমণি বা এই রাক্ষসপুরের শ্রেষ্ঠ রাজাদের একজন, তুমিও কিভাবে এই অন্যায় সহ্য করছো? মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথি। তার মানে মন্ত্র বলে বশ করা সাপ যেমন থাকে তেমন করেই বিভীষণ উত্তর দিল। রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। লক্ষ্মী শব্দটির অর্থ হচ্ছে লক্ষ্য করে, আর লাজে শব্দটার অর্থ তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে লজ্জায়। রথি কাকে বলা হচ্ছে? রথি বলা হচ্ছে বিভীষণকে। তার মানে এটুক অংশে মূলত মেঘনাদ তার চাচাকে বলতে চাচ্ছে যে আমার কথা না হয় ছেড়েই দিলাম, তুমিও তো একজন মহান বীর এই রক্ষপুরের, তুমি কিভাবে এই অন্যায় সহ্য করছো? নহি দোষী আমি বৎস বৃথা ভর্ৎস মোরে তুমি, নিজ কর্মদোষে হায় মজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি, বিরত সতত পাপে দেবকুল এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, প্রলয় যে মতি বসুধা ডুবিছে লঙ্কা এ কালো সলিলে। তার মানে এই অংশে মেঘনাদকে তার চাচা বিভীষণ বলছে যে এটা আসলে তার জন্য অপরাধ হয়নি, বরঞ্চ রামের পক্ষে থাকাটাই তার জন্য ঠিক হয়েছে, কিংবা লক্ষণকে সাহায্য করাটাই তার জন্য ঠিক হয়েছে। কেন? কারণ হচ্ছে পাপপঙ্কিলতায় তার এই যে রক্ষপুরটি রয়েছে, এই যে রাক্ষসপুরীটি রয়েছে কিংবা লঙ্কা রয়েছে, সেটি একেবারেই কালো সলিলে বা কালো পানিতে নিমজ্জিত হয়ে যাবার মতো একটা অবস্থা দাঁড়িয়েছে। এ কারণে সব পাপপঙ্কিলতা দূর করার জন্য সে ঠিক করেছে রামের সাহচর্য গ্রহণ করার কিংবা লক্ষণকে সাহায্য করার। এমনটি বলছে মেঘনাদের চাচা বিভীষণ। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেই আমি, পরদোষে কে চাহে মজিতে, রুশিলা বাসত্রাস গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্ত্রে জিমুতেন্দ্র কপি, কহিলা বীরেন্দ্র বলি ধর্মপদগামী, হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহদাসে শুনি। আচ্ছা, এই অংশটার ব্যাখ্যা একটু জেনে নেই। তেই আমি বলতে বোঝানো হচ্ছে এজন্য আমি, পরদোষে কে চাহে মজিতে, অর্থাৎ এখানে বিভীষণ বলছে যে এই যে লঙ্কাপুরের বিভিন্ন পাপপঙ্কিলতা রয়েছে সেটির ভাগীদার সে আসলে হতে চায় না। তারপর রুশিলা বাসত্রাস বা বাসত্রাস কিংবা মেঘনাদ রাগান্বিত হয়েছে। গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি, তার মানে নিশীথ রাতে মেঘ যখন ডাকে তখন যেরকম একটা গর্জনের মতো আওয়াজ শোনা যায়, তেমন আওয়াজে সে বলল, বীরেন্দ্র বলি ধর্মপদগামী, হে রাক্ষস রাজানুজ। তার মানে রাক্ষস রাজার অনুজ বা রাক্ষস রাজার ছোট ভাই, অর্থাৎ এখানে বিভীষণের কথা বলা হচ্ছে। বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে কহদাসে শুনি, তার মানে মেঘনাদকে বলুক, সে কে বলুক, মেঘনাদকে বিভীষণ বলুক যে কোন ধর্মমতে জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। শাস্ত্র বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। তার মানে এখানে মেঘনাদ বিভীষণকে বলছে যে এমনও যদি হয় যে তারা পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ হয়ে আছে, তারপরেও তো নিজের জ্ঞাতিত্ব বা নিজের যে আত্মীয়তা, নিজের যে পরিবার, তার সাথে বিভীষণের থাকার কথা ছিল। সে কোন ধর্মশাস্ত্র মতে এর বিরুদ্ধে গেল? এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, কিন্তু বৃথা গঞ্জিত মা, হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। তার মানে এখানে মেঘনাদ বলছে তার চাচা বিভীষণকে যে তোমাকে আসলে তিরস্কার করে কোনো লাভ নেই, কারণ তুমি যাদের সাহচর্য গ্রহণ করেছো তাদের সাহচর্য গ্রহণ করলে তোমার এই ধরনের নীচ ও কপট আচরণ করাটাই স্বাভাবিক। আশা করি বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটির এই অংশটুকু আমরা বুঝতে পেরেছি। তারপর
এখন আমরা এক নজরে বইয়ের শব্দার্থগুলো জেনে নেই, যেগুলো পরীক্ষায় অনেক সময় আসে। বিভীষণ, সে হচ্ছে রাবণের কনিষ্ঠ সহোদর বা ছোট ভাই। রাম রাবণের যুদ্ধে সপক্ষ ত্যাগকারী এবং রামের ভক্ত। এতক্ষণে অরিন্দম কহিলা, রুদ্ধদ্বার বা বন্ধ দরজার নিকুম্ভিলা যজ্ঞাগারে যখন লক্ষণ অনুপ্রবেশ করে, তখন সেই অনুপ্রবেশের অন্যতম কারণ ছিল বিভীষণ। সে পথ প্রদর্শক হিসেবেই মূলত কাজ করেছে এবং এই ব্যাপারটা যখন বুঝতে পারে তখন মেঘনাদ এই কথাটা বলে। অরিন্দম মানে কি? অরিন্দম মানে হচ্ছে অরি বা শত্রুকে দমন করে যে। এই কবিতায় মেঘনাদকেই মূলত অরিন্দম বলা হয়েছে। পশিল শব্দের অর্থ প্রবেশ করলো। রক্ষপুরী শব্দের অর্থ হচ্ছে রাক্ষসদের পুরী বা নগরী। এইখানে মূলত নিকুম্ভিলা যজ্ঞাগারের কথা বলা হয়েছে। তাঁত, এই তাঁত শব্দের অর্থ হচ্ছে পিতা মূলত, তবে এই কবিতায় তাঁত শব্দটি চাচা অর্থে বোঝানো হয়েছে, অর্থাৎ মেঘনাদ তার চাচা বিভীষণকে তাঁত বলে অভিহিত করেছে। নিকষা, নিকষাকে, নিকষা হচ্ছে রাবণের মা। শুলিশ শম্ভুনিব, অর্থাৎ শূলপাণি মহাদেবের মতো কিংবা ত্রিশূলধারী দেবতার কথা বলা হচ্ছে। কুম্ভকর্ণ, রাবণের মেঝ ভাই। বাসব বিজয়ী, অর্থাৎ দেবতাদের রাজা ইন্দ্র বা বাসবকে জয় করেছে যে এমন। এখানে মেঘনাদের কথা বলা হচ্ছে। একই কারণে মেঘনাদকে ইন্দ্রজিৎ নামেও বলা হয়। তস্ক শব্দের অর্থ চোর, গঞ্জি শব্দের অর্থ হচ্ছে তিরস্কার করি। নিকুম্ভিলা যজ্ঞাগার, এটি হচ্ছে লঙ্কাপুরীতে মেঘনাদের যজ্ঞস্থান। এখানে যজ্ঞ বা পূজা করে মেঘনাদ যুদ্ধে যেত। মেঘনাদবধ কাব্যে এমনই এক যুদ্ধযাত্রার শুরুর সময় নিরস্ত্র মেঘনাদকে আক্রমণ করে লক্ষণ এবং এই নিরস্ত্র থাকার কারণে সে লক্ষণের সাথে অন্যায় এক যুদ্ধে অবতীর্ণ হয়ে পরাজিত হয় এবং নিহত হয়। মৃগেন্দ্র কেশরী, এর অর্থ হচ্ছে কেশযুক্ত প্রাণী বা সিংহ। সমন, এর অর্থ হচ্ছে ভবনে বা জমালয়ে। ভঞ্জীব আহবে, অর্থাৎ যুদ্ধ দ্বারা বিনষ্ট করব বা ধ্বংস করব। আর আহবে শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে। ধীমান, এই শব্দের অর্থ আমরা আগেই জেনেছি, এর অর্থ হচ্ছে জ্ঞানী। রাঘব শব্দের অর্থ হচ্ছে রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান। এখানে মূলত রামচন্দ্রকে বোঝানো হয়েছে। আর রাঘব দাস হচ্ছে রাঘবের বা রামচন্দ্রের দাস বা একান্তই অনুগত। রাবণী শব্দের অর্থ হচ্ছে রাবণের পুত্র। এই কবিতায় মেঘনাদকে রাবণী বলা হয়েছে। স্থাপিলা বিধুরে বিধি স্থানুল ললাটে, অর্থাৎ বিধাতা চাঁদকে আকাশে নিশ্চল করে স্থাপন করেছেন, সেখান থেকে চাঁদের নিচে নেমে আসার কোনো মানেই হয় না। বিধু শব্দের অর্থ চাঁদ, স্থানু শব্দের অর্থ হচ্ছে নিশ্চল। রক্ষরথী, এর অর্থ হচ্ছে রক্ষকুলের বীর। রথী শব্দের অর্থ হচ্ছে রথ চালক বা রথ চালনের মাধ্যমে যে যুদ্ধ করে সে। শৈবাল দলের ধাম, একটা বদ্ধ জলাশয়ের কথা বোঝানো হচ্ছে। আর শৈবাল মানে তো শ্যাওলা, এটা আমরা নিশ্চয়ই সবাই জানি। তারপর প্রগল্ভে, নির্ভীক চিত্তে। দম্ভী, দম্ভ করে যে বা দাম্ভিক কিংবা অহংকারী। নন্দন কাননে, স্বর্গের উদ্যান। মহামন্ত্র বলে যথা নরশির ফণি, তার মানে এখানে মন্ত্রপুত সাপ যেভাবে মাথা নত করে, অর্থাৎ যেভাবে আনুগত্য স্বীকার করে নেয়, সেটির কথা বলা হচ্ছে। লক্ষ্মী শব্দের অর্থ লক্ষ্য করে। ভর্ৎস শব্দের অর্থ ভর্ৎসনা বা তিরস্কার করা। মজাইলা, বিপদগ্রস্ত করা। বসুধা, পৃথিবী। তেই শব্দের অর্থ হচ্ছে তজ্জন্য, সেহেতু কিংবা সেজন্য বা তাই। রুশিলা শব্দের অর্থ রাগান্বিত হওয়া। বাসত্রাস বা বাসবের ভয়ের কারণ, এবং সে হচ্ছে মেঘনাদ। মন্দ্র শব্দের অর্থ হচ্ছে শব্দ বা ধ্বনি। জি মুতেন্দ্র, এর অর্থ হচ্ছে মেঘের ডাক বা আওয়াজ। বলি, এর অর্থ হচ্ছে বলবান বা বীর। জলাঞ্জলি, সম্পূর্ণ পরিত্যাগ, নিজ হচ্ছে হীন, নিকৃষ্ট, ইতর ইত্যাদি। দুর্মতি, অসৎ বা মন্দবুদ্ধি। এখন
আমরা এই কবিতার কিছু সমাস সম্পর্কে জানব। পঙ্কজ কারণ, এর ব্যাসবাক্য হচ্ছে পঙ্কজের কারণ এবং এটি একটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। দম্ভী, এর ব্যাসবাক্য হচ্ছে দম্ভ করে যে, এটি একটি উপপদ তৎপুরুষ সমাস। নরাধম, ব্যাসবাক্য অধম যে নর, এটি একটি কর্মধারয় সমাস। কুমতি, ব্যাসবাক্য হচ্ছে কুমতি, সমাসের নাম হচ্ছে প্রাদি। সহোদর, এর ব্যাসবাক্য হচ্ছে সমান উদরজার, এটি একটি বহুব্রীহি সমাস। তারপর আমরা কিছু সন্ধি সম্পর্কে জানব। রক্ষমণি, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে রক্ষ যোগ মণি। রামানুজ, রাম যোগ অনুজ বা রামের ছোট ভাই। মৃগেন্দ্র, মৃগ যোগ ইন্দ্র। যজ্ঞাগার, যজ্ঞ যোগ আগার। জলাঞ্জলি, জল যোগ অঞ্জলি। তারপর এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ বানান ও উচ্চারণ সম্পর্কে জানব, যেগুলো ভর্তি পরীক্ষায় আমাদের ভালো করতে সহায়তা করবে। প্রথমেই দেখতে পাচ্ছি মৃগেন্দ্র, তারপর শুলিশম্ভুনি, কুম্ভকর্ণ, জলাঞ্জলি, বিভীষণ, নম্রশির, যজ্ঞাগার, নিকুম্বিলা, রাবণী, রক্ষরথী। এখন আমরা একটু শুদ্ধ উচ্চারণ দেখে নেই। এতক্ষণে, দুর্মতি, যজ্ঞাগার, বিপক্ষ এবং মৃগেন্দ্র। আশা করি গুরুত্বপূর্ণ বানান এবং শুদ্ধ উচ্চারণগুলো আমরা বুঝতে পেরেছি। তারপর এখন আমরা এই কবিতা থেকে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সম্পর্কে একটু দেখে নেই। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় কাকে বাসবত্রাস বলা হয়েছে? এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক বিভাগে 2019-20 সালে এসেছে। অপশন এ বিভীষণকে, অপশন বি রামকে, অপশন সি রাবণকে এবং অপশন ডি মেঘনাদকে। এবং সঠিক উত্তর অপশন ডি মেঘনাদকে। তারপর নিজ কর্মদোষে মজাইলা এ কনক মনে, এই কর্মদোষ হলো অপশন এ মেঘনাদের, বি রাবণের, সি বিভীষণের এবং ডি শূর্পণখার। এই প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ বিভাগে 2019-20 সালে এবং সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাবণের। তারপর রাবণের মায়ের নাম কি? এই প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে 2019-20 সালে। অপশন এ কৈকেয়ী, অপশন বি বাসন্তী, অপশন সি নিকষা এবং অপশন ডি শর্মা। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন সি নিকষা। তারপর ড্যাশ যার নিজ সহ নিজ সে দুর্মতি, শূন্যস্থানে কি বসবে? এটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ বিভাগে 2018-19 সালে। অপশন এ গতি, বি মতি, সি ধর্ম এবং ডি কর্ম। দেখা যাক সঠিক উত্তর কোনটি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ গতি। তারপর নিকুম্ভিলা যজ্ঞাগারে মেঘনাদ কোন দেবতার উদ্দেশ্যে পূজা নিবেদন করছিল? এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে 2017-18 সালে প্রশ্ন হিসেবে এসেছে। অপশন এ অগ্নি দেবতা, বি ইন্দ্র, সি নিকষা এবং ডি মহাদেব। সঠিক উত্তর হচ্ছে অপশন এ অগ্নি দেবতা। নিজ গৃহপথ তাঁত দেখাও তস্করে, এখানে তস্কর কে? প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক বিভাগে 2017-18 সালে। অপশন এ মেঘনাদ, অপশন বি রাবণ, অপশন সি বিভীষণ এবং অপশন ডি লক্ষণ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লক্ষণ, অর্থাৎ লক্ষণকে এখানে তস্কর বা চোর বলা হচ্ছে। তারপর সনেটের ষষ্ঠক বিভাজনকে কি বলে? প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে 2013-14 সালে। অপশন এ তৃত্ব, বি অষ্টক, সি শতক এবং ডি ত্রিক। এবং এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ বা তৃত্ব। তারপর
অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে 2002-03 সালে এই প্রশ্নটি এসেছে। অপশন এ নজরুল, বি মধুসূদন এবং সি রবীন্দ্রনাথ আর ডি জীবনানন্দ। সঠিক উত্তর হচ্ছে অপশন বি মধুসূদন। তারপর লক্ষ্মী শব্দের অর্থ কি? এটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে 2013-14 সালে। অপশন এ লক্ষপতি, বি ধন সম্পদের দেবী, সি লক্ষ্য সামনে রেখে এবং ডি লক্ষ্য রেখে। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি ধন সম্পদের দেবী। এখন এখানে একটা কনফিউশনের জায়গা আছে। এই কবিতায় যখন লক্ষ্মী লেখা হয়েছে ল ক্ষীয় রস্যিকার দিয়ে, তখন সেই শব্দটির অর্থ হচ্ছে লক্ষ্য রেখে। আর যদি ল ক্ষীয় ম যুক্ত করে দীর্ঘইকার দিয়ে আমরা লক্ষ্মী লিখি, তখন তার অর্থ হচ্ছে ধন সম্পদের দেবী। আশা করি এই কনফিউশনটি আমরা কাটিয়ে উঠতে পারবো। তারপর মাইকেল মধুসূদন দত্তের জন্ম কবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে 2002-03 সালে এই প্রশ্নটি এসেছে। এর অপশন এ ছিল 1822, অপশন বি 1800, অপশন সি 1720 এবং অপশন ডি 1824। এবং সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1824। তারপর পরদোষে কে চাহে মজিতে, এই উক্তিটা কার? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ বিভাগে 2016-17 সালে প্রশ্ন হিসেবে এসেছে। অপশন এ লক্ষণের, অপশন বি রাবণের, অপশন সি মেঘনাদের এবং অপশন ডি বিভীষণের। সঠিক উত্তর হচ্ছে ডি বিভীষণের, অর্থাৎ এই উক্তিটি বিভীষণ করেছে। তারপর এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি? প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ বিভাগে 2016-17 সালে। অপশন এ অধিকরণের সপ্তমী, অপশন বি অপাদানের সপ্তমী, অপশন সি করণের সপ্তমী এবং অপশন ডি করণে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি অপাদানের সপ্তমী। তারপর আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেই। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রাজহংস বা রাজহাঁস কোথায় খেলা করে? এর সঠিক উত্তর হচ্ছে শৈবালের ধামে। সনেটের অষ্টকে কি থাকে? সঠিক উত্তর হচ্ছে ভাবের প্রবর্তনা। মাইকেল মধুসূদন কোন শতকের কবি? এর সঠিক উত্তর হচ্ছে 19 শতকের কবি। বাংলা ভাষায় প্রথম সার্থক মহাকাব্য রচনা করেন কে? সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত। অরিন্দম এই উপাধিটি কার? সঠিক উত্তর হচ্ছে মেঘনাদের। তারপর রাঘব দাস কাকে বলা হচ্ছে? রাঘব দাস হচ্ছে বিভীষণ। লক্ষণের মায়ের নাম কি? লক্ষণের মায়ের নাম হচ্ছে সুমিত্রা। মেঘনাদের রাজ্যের নাম কি? মেঘনাদের রাজ্যের নাম হচ্ছে লঙ্কা। রেনেসাঁস বা নবজাগরণের মূল বক্তব্য কি ছিল? সেটি ছিল মানব কেন্দ্রিকতা। তারপর আধুনিক বাংলা কবিতার জনক কে? আধুনিক বাংলা কবিতার জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আশা করি এতক্ষণ আমরা যে কবিতাটা পড়লাম, কবিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের ব্যাখ্যা জানলাম, সাথে সাথে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করলাম এবং আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নিলাম। সেগুলো আমাদেরকে উপকৃত করবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।